পশ্চিমবঙ্গের অন্যতম দান মানব সমাজকে আমাদের তীক্ষ্ণ বক্তব্য, আমাদের সরেস ভাষা এবং এই জায়গাটাতে আমাদের রাজ্যের বাঙালি যারা রয়েছেন তাদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা, রাজা, প্রজা, সংসারী, সন্ন্যাসী সমস্ত রকম মানুষজন বেশ সুন্দর অবদান রেখেছেন। কেন এই কথা বলছি? আজ থেকে বছরখানেক আগে, গত বছর যখন আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমের দৌলতে কার্তিক মহারাজের নামটা উঠে এলো, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সামনে এই মানুষটির নাম কার্তিক মহারাজের নামটা উঠে এলো, তখন প্রচুর বিতর্ক, প্রচুর প্রশ্ন উঠেছিল। অনেকেই যেমন কার্তিক মহারাজের সন্ন্যাসী সত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে নানা রকম আখ্যাও দেওয়া হয়েছিল, দাঙ্গাবাজ, বিজেপির দালাল, নানা রকম কথা বলা হয়েছিল। মানে তৃণমূল কংগ্রেসে একদম ওপর থেকে নিচ পর্যন্ত যে নেতারা রয়েছেন, কোন স্তরের কোন নেতা, সেই অনুযায়ী নানা রকম কটাক্ষ তকমা ধেয়ে এসেছিল কার্তিক মহারাজের দিকে। এবং এই জায়গাটায় বলতে হবে একেবারে সব থেকে ওপরে যিনি পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিলেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী। তো তিনি যে কথাটা বলেছিলেন লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে, সেটা হচ্ছে যে আমি একটা লোকের নাম বলেছিলাম, তার নাম হচ্ছে কার্তিক মহারাজ। সে আমাদের এজেন্টকে বসতে দেয়নি। দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হয়েছে, সেই দাঙ্গার পেছনে মূল হোতা হচ্ছেন এই কার্তিক মহারাজ। সেই জন্য আমি বলেছি এবং আমি এই কথা বলবো, উনি বিজেপি করেন। এবার এই কথা সামনে এসেছিল, সেই নিয়ে বিতর্ক, এই নিয়ে সমাজ বিভক্ত হয়ে গিয়েছিল, নানা রকম প্রশ্নও উঠে এসেছিল। কিন্তু তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, নির্বাচনও হয়ে গেছে। কার্তিক মহারাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে মামলাটা করার কথা ছিল, তার স্টেটাস এখন কোথায় রয়েছে কে জানে। কিন্তু এই মুহূর্তে আরেকটি খবর সামনে এসেছে যে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নিঃসন্দেহে অত্যন্ত বড় একটি স্বীকৃতি, সম্মানের জায়গা। এবং এইখানেই সেই ভাষা বা কথার জায়গাটা ফিরে আসে। কার্তিক মহারাজ এই যে তিনি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন, এই প্রসঙ্গে বলছেন যে অনেকেই বলতে পারেন দিদির আশীর্বাদ। মানে এই গোটা ঘটনায় যে অদৃষ্টের একটা প্রহসন আছে, সেই কথাটা কিন্তু কার্তিক মহারাজও নোট করতে বা পয়েন্ট করতে ছেড়ে দেননি। তিনি বলছেন অনেকেই বলতে পারেন দিদির আশীর্বাদ। অবশ্যই দিদির আশীর্বাদ রয়েছে। তিনি তো আমার নাম করে আমার নামটাকে ব্যাপকভাবে প্রচার করেছেন, আমার নাম সকলের সামনে তুলে ধরেছেন, এমনকি দিল্লিতে প্রধানমন্ত্রী পর্যন্ত আমার নাম বলেছেন। এটা অবশ্যই একটা বিরাট বড় পাওয়া। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, নরেন্দ্র মোদী দিল্লি কেন, পশ্চিমবঙ্গেও যখন প্রচারে এসেছিলেন লোকসভা নির্বাচনের সময়, সেই সময় তিনি কিন্তু বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের লোকজন, তৃণমূলের নেত্রী, তৃণমূলের বাকি সমস্ত নেতাকর্মীরা কট্টরপন্থী মুসলিমদের চাপে পড়ে মুসলিম ভোটের জন্য হিন্দু সাধুদের ওপরে আক্রমণ করছে, হিন্দু যে ধর্মীয় সংগঠনগুলি রয়েছে তাদের অপমান করছে, গালিগালাজ করছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে কার্তিক মহারাজ এই অভিযোগ এনেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সমস্ত যে হিন্দু ধর্মীয় সংগঠন এবং সাধু সন্ত সমাজ রয়েছে তাদের অপমান করেছেন। এবং এই অভিযোগ এনে কার্তিক মহারাজ পশ্চিমবঙ্গের আরো অনেক ধর্মীয় সংগঠনের সাধু সন্তদের সঙ্গে খালি পায়ে কলকাতায় মিছিল করেছিলেন। আবারও তারপরে অনেক ঘটনা ঘটে গেছে, নির্বাচন হয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে এবং নির্বাচনের পরে জানা গেছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কার্তিক মহারাজকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও প্রদান করা হয়েছে। পদ্মশ্রী সম্মান অত্যন্ত বড় মাপের একটি সম্মান, এটা একটা বড় স্বীকৃতি আমাদের দেশের মানুষের জন্য। পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি যদি এই সম্মান পান, বিশেষ করে একজন সন্ন্যাসী যদি পদ্মশ্রী সম্মান পান, যিনি কিনা আমাদের দেশের যে আধ্যাত্মিকতা সেটাকে সামনে তুলে ধরেন সন্ন্যাসীরা, তো সেই রকম একজন সন্ন্যাসী যদি পদ্মশ্রী সম্মান পান, এটা নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারেরও অত্যন্ত ভালো একটি উদ্যোগ। কিন্তু এইখানে অনেকেই প্রশ্ন তুলতেই পারেন যে সময়ে এই সম্মান, এই ঘোষণার কথা বলা হচ্ছে, তার পেছনে অন্য কোনো ইঙ্গিত বা কোনো ইন্ধনের রহস্য আছে কি? এই প্রশ্ন অনেকেই তুলছেন। তার কারণটা হচ্ছে সামনের বছরেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলতে শুরু করে দিয়েছেন যে মুসলিম ভোট বিজেপির চাই না, হিন্দুরা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য বিজেপিকে যদি আরেকটু বেশি ভোট দিয়ে দেয় তাহলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। পরিসংখ্যান এবং শতাংশের একটা ব্যাপার এখানে রয়েছে এবং শুভেন্দু অধিকারী বারবারই এই হিন্দু ভোট ব্যাংক যেটা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের সামনে এই
অ্যাপিলটা রাখার চেষ্টা করছেন। তো সেখানে দাঁড়িয়ে কার্তিক মহারাজকে যদি এই সম্মানে ভূষিত করা হয়, তার মাধ্যমে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ, সাধুসন্ত সমাজের কাছে কোনো রকম বার্তা রাজনৈতিকভাবে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে কিনা, এই প্রশ্ন তো উঠতেই পারে। বিশেষ করে যেখানে কার্তিক মহারাজের মতো একজন ব্যক্তিত্ব জড়িয়ে রয়েছেন, যিনি একটা সময় বলেছিলেন যে শুধু বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে বারবার আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমাকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর জন্য দুটো দলের তরফ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস এর আগে বিধানসভা নির্বাচনের সময় আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল, টিকিট দেবে বলেছিল। বিজেপি এই বছর, মানে লোকসভা নির্বাচনের বছরের কথা তিনি বলছেন, যে বিজেপি আমার কাছে এই লোকসভা নির্বাচনের সময় প্রস্তাব নিয়ে এসেছিল, আমি সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। আমি রাজনীতির সঙ্গে এইভাবে যুক্ত থাকতে চাই না, আমি কোথাও দাঁড়াইনি। তো এই রকম একজন ব্যক্তিত্ব, তাকে যদি এখন সম্মান দেওয়া হয় এবং পরবর্তীকালে নির্বাচনের আগে যদি দেখা যায় যে কার্তিক মহারাজের কোনো একটা রাজনৈতিক মতামত রয়েছে বা রাজনৈতিক সমর্থনের দিকে তিনি যাচ্ছেন, তাহলে সেটা কোন দিকে তিনি যাবেন সেটা বোঝাটা খুব কি কঠিন একটা বিষয়। মানে কার্তিক মহারাজের সামনেও তো বিষয়টা এরকমই দাঁড়াবে যে একটা দল আমাকে দাঙ্গাবাজ বলে গালাগালি দেয়, আরেক দল আমাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে, তাহলে কোন দিকে তিনি সমর্থন নিজের জানাবেন সেটা অবশ্যই জানার জন্য কোনো জ্যোতিষী হওয়ার প্রয়োজন হয় না। দেখুন, বিষয়টা হচ্ছে এই ভোট ব্যাংকের যে ইকুয়েশন বা ভোট ব্যাংকের যে অঙ্ক, সেটা যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। একটি দলের জন্য হিন্দু ভোট পাওয়ার ক্ষেত্রে কার্তিক মহারাজ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যেমন আরেকটি দলের জন্য মুসলিম ভোট পাওয়ার জন্য পীরজাদা তোহা সিদ্দিকী গুরুত্বপূর্ণ। তো এইখানে আরেক ব্যক্তির বক্তব্য অত্যন্ত ইন্টারেস্টিং, আর তিনি হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কার্তিক মহারাজের বহু পুরনো পরিচয় এবং তাদের সম্পর্ক, এই কথা দুজনেই বারবারই বলেছেন। তো অধীর রঞ্জন চৌধুরী এই কার্তিক মহারাজ যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সে সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটি বক্তব্য সামনে রেখেছেন। তিনি বলছেন, ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য কোনো সংস্থার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকতে পারে না। এই সরকার আসার পর থেকেই পদ্ম পুরস্কারের রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে, যারা আরএসএস বা বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করেন তারা পাবেন পুরস্কার, তাদের জন্য পুরস্কার। সরকারের তোষামত করলে পুরস্কার, বাকিদের জন্য তিরস্কার। তাই গুরুত্ব থাকছে না পদ্ম পুরস্কারের। দেখুন, বিষয়টা হচ্ছে যে পদ্ম পুরস্কার উৎকোচের সঙ্গে কখনোই জড়িত নয়। পদ্ম পুরস্কার একটা বিরাট বড় মাপের, অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের একটি স্বীকৃতি। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষজন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষজন বারবারই এটা দেখেছি, বিভিন্ন সম্মান, স্বীকৃতি, পুরস্কারের সঙ্গে উৎকোচ বিষয়টাও কেমন যেন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যাই হোক, অধীর রঞ্জন চৌধুরী মনে করছেন যে পদ্ম পুরস্কারের মান পড়ে গেছে, কিন্তু তারপরেও এই পদ্মশ্রী পুরস্কার বিরাট বড় একটা ব্যাপার, অত্যন্ত ভালো উদ্যোগ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই যে একটু আগেই বললাম যে কার্তিক মহারাজ একদিকের ভোট পাওয়ার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আবার আরেক দিকের ভোট পাওয়ার জন্য অন্য কোনো দলের কাছে তোহা সিদ্দিকীর মতো পীরজাদা। এবার এইখানেই আরেকজনের বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মানুষটি হলেন হুমায়ুন কবির, না ভরতপুরের নয়, ডেবরার বিধায়ক তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির, যিনি কিনা প্রাক্তন আইপিএস অফিসার। কারণ গুলিয়ে যায় তো এখানে, ভরতপুরের যিনি আবার হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, তার সঙ্গে তো কার্তিক মহারাজের এর আগেই নানা রকম কথা কাটাকাটি হয়েছে, দুজনেই দুজনকে আক্রমণ করেছেন, তার কথা বলছি না। সেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তো এখন কার্তিক মহারাজের সম্পর্ক ভালোই, দুজনে বেশ হেসে কথা টথাও বলেন, কোনো অসুবিধা সেখানে নেই। তো এই যে ডেবরার হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, তিনি সম্প্রতি কার্তিক মহারাজকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন, সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতেই আছে। একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনেও থাকতে পারে। এবং তারপরে হুমায়ুন কবির বলছেন, এই যে সারগাছিতে যিনি রয়েছেন কার্তিক মহারাজ, এবং এই কথাটা বলার পরে হুমায়ুন কবির আবার মঞ্চে উপস্থিত বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে নেন যে কার্তিক মহারাজকে চেনেন তো? তারপরেই তিনি বলেন, আমার ভয়ে একটা সময় চুপচাপ ছিলেন। এই যে মাঝে মধ্যে বেলডাঙায় যে লোকটার জন্য অশান্তি হয়, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, সব সময়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করেন। এবং এই বক্তব্য হুমায়ুন কবির কোথায় বলছেন? প্রাক্তন আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এই কথাটা কোথায় দাঁড়িয়ে বলছেন? তিনি এই কথা বলছেন মুর্শিদাবাদের সাগর দিঘিতে
অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে। এর আগে কার্তিক মহারাজ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের মধ্যে আমার একটা পরিচিতি রয়েছে, আমি তাদের প্রতিনিধি হিসাবে উঠে আসতে পারি এবং আমি তার প্রতিদ্বন্দ্বী হতে পারি। কারণ আমার কথায়, কার্তিক মহারাজের কথা অনুযায়ী তিনি বলেছিলেন যে তার কথায় হিন্দু ভোট যদি সচল হয় তাহলে সেটা বিজেপির দিকেই যাবে, আর এই কথাটা মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন। পূর্ণ সম্মান রেখে এবং আগামী দিনে ভবিষ্যতে যদি কার্তিক মহারাজ রাজনীতিতে আসতে চান তার উপরেই নির্ভর করছে এই প্রশ্নটা। এবং সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী হিন্দু ভোটের কথা বারবার বলছেন, সেক্ষেত্রে এই হিন্দু ভোট বিজেপির দিকে টানার ক্ষেত্রে ফাইনাল পুশ হিসেবে কার্তিক মহারাজ কি কাজ করবেন। এবং এখানে অবশ্যই এটা বলতেই হয় যে যদি বঙ্গ বিজেপির এটাই উদ্দেশ্য হয়ে থাকে যে আগামী নির্বাচনে মমতা ভার্সেস হু এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বিজেপি হিন্দুত্বের ওপরে ভর করেই পশ্চিমবঙ্গে লড়াইটা করতে নামবে, তাহলে সেক্ষেত্রে এই পদ্ম পুরস্কারের সময় এবং উপযোগিতা, সেই ফলাফলটা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দেখতে পাবো। বা বলা ভালো, পদ্ম ফোটানোর ক্ষেত্রে এই পদ্ম পুরস্কারের যে উপযোগিতা বা এর ফল, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নির্বাচনের আগের বছরে অনেকগুলো রাজনৈতিক অঙ্কুর, সম্ভাবনার অঙ্কুর দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটা বেশ ঝড়ের আভাসও রয়েছে। একদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা, সেগুলো পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে বারবার তুলে ধরা, শুভেন্দু অধিকারীর হিন্দু ভোটের উপরে অনেক বেশি করে কনসেন্ট্রেট করা, হিন্দু ভোটের মাধ্যমেই আমরা জিততে পারবো এই কথা প্রকাশ্যে বলা। অন্যদিকে একজন সাধুর বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ তিনি কেন করছেন এই বলে বারবার প্রশ্ন তোলা, কিংবা তাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে দেওয়া, অ্যাকিউজিং আ সেন্ট, একজন সাধুকে রীতিমতো ক্রিমিনাল বলে অ্যাকিউজ করা, আতঙ্কবাদী বলে তাকে দাগিয়ে দেওয়া, এই সমস্ত কিছুই এখানে রয়েছে। আর এই সব কিছুর মাঝখানে এই রকম একটা সময়ে যখন সেই সাধু, সেই কার্তিক মহারাজকে পদ্ম পুরস্কার দেওয়া হয়, কেন্দ্রীয় সরকার যেখানে কিনা বিজেপি ক্ষমতায় আছে, তারা যখন সেই সাধু, সেই কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত জানায়, তখন অনেকগুলো প্রশ্ন অবশ্যই করে উঠে আসে। এই পুরস্কার, এই সিদ্ধান্ত, এই ঘোষণা পশ্চিমবঙ্গে সর্বতোভাবে পদ্মফুল ফোটাতে কি সাহায্য করবে, নাকি ঘাসফুলের ভিড়ে সবটাই ব্যর্থ প্রচেষ্টা হয়ে থেকে যাবে? উত্তর দেবে সময়। আসলে রাজনীতি বলুন বা অন্য যে কোনো ক্ষেত্রে সবকিছুই শোনা যতক্ষণ না পর্যন্ত সেটাকে কোষ্টি পাথরে ঘষে যাচাই করে নেওয়া হয়। আর কোষ্টি পাথরে একবার ঘষে যাচাই করলেই কোনটা গোল্ড আর কোনটা সিটি গোল্ড পরিষ্কার হয়ে সামনে বেরিয়ে আসে এবং সময়ই এর উত্তর দেবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আজকের এই পর্ব দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।